আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এলাম পরীর একটি গল্প। তো গল্পটা শোনার আগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গল্পটা 15 আগস্ট উপলক্ষে স্বাধীনতা দিবস সবাইকে উপহার দিতে নিয়ে এলাম। তো বেশি বাড়ি শুরু করছি গল্প। বাবা ইমরান, আজকে বাইরে যেন বেরোবি না, কারণ আর 3 দিন পর স্বাধীনতা দিবস। আজকে রাতে গ্রামে কারো কান্নার আওয়াজ পাবি। ভুল করেও বাইরে বেরোবি না। আমি বাবাকে জিজ্ঞেস করি, কেন বাবা? বাবা বলে, সে অনেক কাহিনী পরে একসময় বলবো। ও বন্ধুরা, আমাদের পরিচয় দেয়া হলো না। আমি ইমরান, কলকাতা শহরের লেখাপড়া করি। সেখান থেকে ইন্টার পাশ করে বাড়িতে আসি। আর আমার মা অনেক আগেই মারা গেছিল একটা দুর্ঘটনায়। আচ্ছা বলে আমি নিজের রুমে চলে আসি। পড়াশোনা করছিলাম কারণ সামনে পরীক্ষা। এরপর বিকেল গড়িয়ে রাত হয়ে এলো। রাতে পড়তে পড়তে বাবার কথাটা ভুলেই যাই। রাত 1টা বাজতেই বাইরে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটা মেয়ে, একদম রূপবতী। মেয়েটার চোখের ওপর আমার চোখ পড়তেই আমি কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকি। তারপর তার কান্না শুনে সে বলে, প্লিজ আমাকে হেল্প করবেন, প্লিজ আমার হেল্প করুন। এই বলে সে আরও জোরে জোরে কাঁদতে থাকে। আমার তখন মেয়েটার প্রতি অনেক মায়া লাগে। আমি তাকে জিজ্ঞেস করি, আপনি এত রাতে এখানে কি করছেন? আর আপনার কি হেল্প লাগবে? মেয়েটা তখন বলতে থাকে, আমি এই গ্রামে জমিদারের বাড়িতে বন্দি আছি। জমিদার আমাকে বিয়ে করার জন্য বন্দি করে রেখেছিল। সেসব অনেক কাহিনী তোমাকে অন্য একদিন সময় করে খুলে বলবো। আমার হাতে একদম বেশি সময় নেই। স্বাধীনতা দিবসের 3 দিন আগে থেকে রাতে কিছুটা সময়ের জন্য আমি বাইরে বেরোনোর সুযোগ পাই। আমি তখন বলি, মানে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? মেয়েটা তখন জানালার কাঁচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, সত্যি বলতে আমি একটা পরী। ঠিক তখনই তার পিছন থেকে দুটো সুন্দর ডানা মেলে বের হয়ে আসে, আর মেয়েটা শূন্যে হালকা বাতাসে ভাসতে থাকে। এই দেখে তো আমার হাত পা একদম জমে যাওয়ার জোগাড়। আমি দারুণ অবাক আর ভয় পেয়ে মেয়েটাকে বলি, প্লিজ আপনি আমাকে মারবেন না। তখন সে বলতে থাকে, আমি তোমার কোনো ক্ষতি করব না, বিশ্বাস করো। তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো। আমি তখন বলি, আচ্ছা চলো, কোথায় যেতে হবে? মেয়েটা আমার কথা শুনে খুব মিষ্টি করে হেসে উঠল। তার মুখে সেই মিষ্টি হাসি দেখে আমার মনের সব ভয় যেন পলকেই উধাও হয়ে গেল। পরীটাকে দেখতে আসলেই খুব কিউট আর মায়াবী লাগছিল। সে খুব নরম আর মিষ্টি গলায় আমাকে বলল, তোমার মনটা অনেক ভালো ইমরান। আমার ওপর বিশ্বাস করার জন্য অনেক ধন্যবাদ। চলো আমার সাথে এসো। তার কণ্ঠের সেই রূপালী মিষ্টি সুর শুনে আমি আর না করতে পারলাম না। আমি পা বাড়িয়ে বাইরে এলাম। পরীটা আলতো করে আমার হাত ধরে উড়াল দিয়ে আমাকে গ্রামের সেই পুরনো রাজবাড়ির দিকে নিয়ে যেতে লাগল। রাজবাড়ির উঠানে পা রাখতেই চারপাশের বাতাস থমকে গেল। পরীটা হঠাৎ আমার হাত ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়াল। আর ঠিক তখনই তার মায়াবী রূপটা বদলে যেতে শুরু করল। সে এক বিকট ও ভয়ঙ্কর শব্দে হেসে উঠে বলল, তুই কি ভেবেছিলিস আমি খুব ভালো? একদম না। এখন দেখ তোর আমি কি হাল করি। তার ভয়াল ও রাক্ষসী রূপ দেখে আমার বুকের ভেতর আতঙ্কে কেঁপে উঠল, মাথার চারপাশ ঘুরতে লাগল। আর কিছু ভেবে ওঠার আগেই আমি সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। পরদিন সকালে যখন আমার চোখ ফুটল, দেখি আমি নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। গ্রামের কয়েকজন মানুষ আমাকে ওই পুরনো রাজবাড়ির সামনে থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। আমার চোখ খোলার পর বাবা পাশে এসে বসলেন। বাবার চোখে মুখে তখন প্রচণ্ড দুশ্চিন্তা আর ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাবা তখন গভীর নিঃশ্বাস ফেলে গম্ভীর গলায় বললেন, তোকে আমি বারবার বারণ করেছিলাম না যে রাতে বাইরে বেরোবি না? তুই আমার কথা শুনলি না ইমরান। গ্রামের লোক তোকে ওই নির্জন রাজবাড়ির সামনে অচেতন অবস্থায় না পেলে
আজ কি হতো ভাবতেও পারবি না। বাবার চোখের ভয় আর চিন্তা দেখে আমার খুব অপরাধবোধ হলো। আমি মাথা নিচু করে বিনীত সুরে বললাম, সরি বাবা, আমি আসলেই অনেক বড় ভুল করে ফেলেছি। তোমার কথা আমার মনেই ছিল না, পড়ালেখা করতে করতে সব ভুলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, তুই শহর থেকে ফিরেছিস, গ্রামের এই পুরনো অলৌকিক কাহিনীর কথা তোর জানার কথা নয়। ওই রাজবাড়ির অভিশাপের গল্প অনেক পুরনো, তবে ভাগ্যিস তুই প্রাণে বেঁচে ফিরেছিস। এখন আর অত ভেবো না, কিছুদিন শান্ত হয়ে ঘরে থাক। বাবার কথায় আমি কিছুটা আশ্বস্ত হলাম, কিন্তু কাল রাতের সেই ভয়ঙ্কর রূপ আর বিকট হাসির শব্দটা যেন এখনও আমার কানে বেজেই চলেছে। কিন্তু বুকের ভেতর এক অজানা অনুভূতি তোলপাড় করছিল। সে যতই ভয়ঙ্কর আর খারাপ হোক না কেন, তার ওই প্রথম দেখা মিষ্টি মায়াবী মুখটা আমি কোনোভাবেই মন থেকে মুছতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল, ওই হাসির পেছনে কি সত্যিই কেবলই কোনো চক্রান্ত ছিল, নাকি অন্য কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। সে ভয় দেখালেও আমার মন কেন যেন বারবার তার দিকেই টেনে নিয়ে যাচ্ছিল। আমি এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে রইলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, আমার এই অবুঝ মন কি আসলেই তাকে পছন্দ করে ফেলেছে। আমার মনটা তখন এক অদ্ভুত দ্বন্দ্বে কেটে যাচ্ছিল। একটা মন বলছিল, ইমরান, ওটা তো কোনো ছদ্মবেশী বিপদ হতে পারে, ও তোকে ভয় দেখিয়েছে। কিন্তু অন্য মনটা কিছুতেই মানতে চাইছিল না। সেই মায়াবী চোখ, ওই মিষ্টি হাসি আর চাঁদের আলোর মতো সুন্দর মুখটা বারে বারে ভেসে উঠছিল চোখের সামনে। আমি নিজের রুমের বিছানায় শুয়ে শুয়ে শুধু ভাবছিলাম যে মেয়েটার মধ্যে এত সৌন্দর্য, সে এত খারাপ হয় কি করে। সত্যিই কি ও খারাপ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা কষ্টের গল্প লুকিয়ে আছে। যতবারই ওর কথা ভাবি, মনটা কেমন যেন অচেনা একটানে চঞ্চল হয়ে ওঠে। ভালোবাসার অনুভূতিটা যেন ভয়ের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়াল আমার ভেতরের এই লড়াইয়ে। আমি মনে মনে একটা শক্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম, যাই ঘটুক না কেন, আমি রাজবাড়ির এই পুরো রহস্যটা উদ্ধার করবই। আমার মন বলছিল, ওই মায়াবী রূপটার পেছনে নিশ্চয়ই কোনো একটা সত্যি লুকিয়ে আছে। যে কথা সেই কাজ। রাত গভীর হতেই বাবা ঘুমিয়ে পড়ার পর আমি একাই আবার সেই নির্জন রাজবাড়ির দিকে রওনা হলাম। চারপাশ অন্ধকার আর পুরোপুরি নিঝুম। গা ছমছমে নীরবতা ভাঙছিল কেবল রাতের ঝিঁঝি পোকার ডাক। অবশেষে যখন সেই পুরনো রাজবাড়ির দরজায় এসে পৌঁছালাম, দেখলাম বিশাল সিংহ দরজাটা হালকা খাঁজ হয়ে খুলে আছে, যেন কেউ ভেতরে ঢোকার জন্য পথ তৈরি করে রেখেছে। আমি আর ভয় না পেয়ে ধীর পায়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। রাজবাড়িটার অবস্থা সত্যিই খুব করুণ। দেয়ালের চুনকাম খসে পড়েছে, চারপাশ যেন শত বছরের ধুলোবালি আর মাকড়সার জালে ঢেকে আছে। সামনে এগোনোর সময় মাকড়সার জালগুলো হাত দিয়ে সরিয়ে সরিয়ে পথ করে নিতে হচ্ছিল। প্রতিটা পদক্ষেপে মেঝের শুকনো পাতা আর কাঠের কটকট শব্দে ভেতরটা ছমছম করে উঠছিল। বিশাল সেই দালানের স্যাঁতস্যাঁতে বাতাস আর রহস্যময় নীরবতা পেরিয়ে আমি দরবারের মতো একটা বড় জায়গায় এসে দাঁড়ালাম। চারপাশে এতদিনের জমে থাকা অন্ধকারের মাঝেও যেন এক অদ্ভুত শীতলতা জড়িয়েছিল। আমি চারপাশটা খুব সতর্কভাবে দেখতে লাগলাম, আর মনের ভেতর প্রস্তুত হতে লাগলাম অজানা কোনো উত্তর বা সংকেত খুঁজে পেতে। হঠাৎ করে চারপাশটা আরও অন্ধকার হয়ে এলো। ঠান্ডা একটা হিমেল বাতাস বয়ে গেল পুরো ঘরের ভেতর দিয়ে। আর ঠিক তখনই কোনো ধোঁয়া বা আওয়াজ ছাড়াই হুট করে আমার ঠিক সামনে এসে উপস্থিত হলো সেই আগের ভয়ঙ্কর আর বিকট রূপে। তার চোখগুলো থেকে যেন হিংস্র আলো ঠিকরে বের হচ্ছিল। চেহারাটা ছিল বেশ ভয়াল, কিন্তু আশ্চর্যজনকভাবে এবার আর আমার ভেতরের ভয়টা কাজ করল না। আমি কোনো চিৎকার দিলাম না, এক পা ও পিছিয়ে গেলাম না। একদম শান্ত থেকে তার চোখের দিকে তাকিয়ে নরম গলায় বললাম, তুমি আবার সেই মায়াবী সুন্দর রূপে ফিরে এসো না প্লিজ। তোমার সাথে আমার অনেক কথা আছে, আমি তোমার সত্যিটা জানতে চাই। আমার এমন কাণ্ড আর শান্ত আচরণ দেখে সে তো রীতিমতো অবাক হয়ে গেল। তার সেই বিকট চোখের চাহনিতে যেন এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল। সে হয়তো ভেবেছিল আমি ভয়ে জ্ঞান হারাব বা পালিয়ে যাব, কিন্তু আমার এই সাহস
আর শান্ত সুর দেখে সে থমকে গেল। কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে তার সেই ভয়াল রূপটি হালকা হতে শুরু করল। ভয়ঙ্কর চেহারাটা মিলিয়ে গিয়ে চোখের পলকেই আবার ফিরে এলো সেই অপূর্ব সুন্দর, মায়াবী আর কিউট রূপটা। চাঁদের আলোয় তার নিষ্পাপ মুখখানা আবার ঝলমল করে উঠল। ও তখন কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি কথা বলতে চাও তুমি আমার সাথে? আমি এক পা এগিয়ে অত্যন্ত বিনীত আর নরম গলায় বলি, তোমার সাথে আসলে কি ঘটেছিল? আমি তার পুরো ঘটনাটা শুনতে চাই। কেন তুমি রাতে এভাবে বেরিয়ে আসো? তোমার সত্যিটা জানতে চাই। পরীটা আমার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে যেন গভীর কোনো কষ্টের ছাপ ভেসে উঠল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মিষ্টি গলায় বলল, তোমার মতো অবুঝ আর সাহসী মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি ইমরান। সাধারণ মানুষ আমার নাম শুনলেই পালায়, আর তুমি আমার কাছে এসে আমার কথা শুনতে চাচ্ছ। সে হালকা হেসে বলল, ঠিক আছে, তুমি যখন এত দূর এসেছই তোমাকে সব খুলে বলছি। আমার নাম সিলভিয়া। আমার এই করুণ কাহিনী শুরুটা হয়েছিল অনেক বছর আগে। সিলভিয়া তার ডানার ছায়া ফেলে রাজবাড়ির এক কোণে রাখা একটা পুরনো কাঠের বেঞ্চির দিকে ইঙ্গিত করল। তারপর এক অজানা অতীত আর রহস্যের কথা বলতে শুরু করল, যে কাহিনীর আড়ালে লুকিয়ে আছে অনেক বড় এক রহস্য। সিলভিয়া তখন একদূর আকাশের দিকে তাকিয়ে তার সেই রহস্যময় আর করুণ অতীতের গল্প বলতে শুরু করল। আজ থেকে প্রায় 100 বছর আগের কথা। আমি তখন আমাদের পরীদের রাজ্য মেঘপুরীতে খুব শান্তিতেই ছিলাম। পরীদের জীবন আর মানুষের জীবন সম্পূর্ণ আলাদা। আমাদের পৃথিবীতে কোনো হিংসা বা শত্রুতা ছিল না। কিন্তু একদিন কৌতূহলবশত আমি মানুষের এই পৃথিবীর রূপ দেখতে নিচে নেমে আসি। আমি এসে নেমেছিলাম এই নদীর পাড়ের বিশাল আর সুন্দর গ্রামটাতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে সময় পার হয়ে যাচ্ছিল তা টের পাইনি। ঠিক তখনই এই রাজবাড়ির তৎকালীন নিষ্ঠুর জমিদার রামরতন রায় আমাকে দেখে ফেলে। জমিদার লোকটা ছিল অত্যন্ত প্রভাবশালী, লোভী আর অশুভ শক্তির পূজারী। সে আমাকে দেখেই বুঝতে পেরেছিল যে আমি কোনো সাধারণ মানুষ নই। সে তার তান্ত্রিক সাধককে ডেকে আমাকে বন্দী করার ষড়যন্ত্র করে। তান্ত্রিকের অশুভ মন্ত্র আর কালো জাদুর প্রভাবে আমার সব শক্তি আটকে ফেলা হয়। জমিদার চেয়েছিল আমাকে বন্দী করে রেখেই আমার অলৌকিক শক্তি ব্যবহার করে অমর হতে আর বিশাল ধনসম্পদের মালিক হতে। আমি অনেক চেষ্টা করেছিলাম তাদের বন্দিদশা থেকে মুক্ত হতে, কিন্তু সেই তান্ত্রিকের ক্ষমতার কাছে আমি হেরে যাই। এরপর জমিদার আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি। তখন সে আমাকে ক্ষুব্ধ হয়ে এই রাজবাড়ির ভূগর্ভস্থ এক গোপন কুঠুরিতে শিকল দিয়ে বন্দী করে রাখে। সিলভিয়ার চোখের কোণে এক ফোঁটা জল জমে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগল, বছর পার হতে লাগল। তারপর আসে সেই ঐতিহাসিক দিন, 15ই আগস্ট 1947 সাল। ভারত স্বাধীন হওয়ার সেই আনন্দময় রাতে পুরো দেশ যখন উল্লাসে মেতে উঠেছিল, সেই সুযোগে আমি তান্ত্রিকের একটি ভুল মন্ত্রের ফাঁক গলে নিজের কিছুটা শক্তি ফিরে পাই, কিন্তু পুরোপুরি মুক্ত হতে পারিনি। সেই থেকে প্রতি বছর এই 15ই আগস্টের স্বাধীনতা দিবসের ঠিক 3 দিন আগে থেকে আমি অল্প সময়ের জন্য বাইরে আসার সুযোগ পাই। কিন্তু জমিদারের সেই তান্ত্রিকের অভিশাপের কারণে আজও আমি এই রাজবাড়ির সীমানা পেরিয়ে আমার নিজের পরীদের রাজ্যে ফিরে যেতে পারছি না। গল্পটি শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আমি সিলভিয়ার সেই মায়াবী চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তার ভয়ঙ্কর রূপটা আসলে তার ভেতরের পুঞ্জীভূত কষ্ট আর অভিশাপের এক একটা বিস্ফোরণ মাত্র। সিলভিয়া একটু থেমে আবার বলতে শুরু করল, সেই অভিশাপ্ত রাতে তান্ত্রিক আমার ওপর যে জাদুকরী বন্ধন বসিয়েছিল তা ভেঙে ফেলা মোটেও সহজ ছিল না। জমিদার রামরতন ভেবেছিল আমাকে আটকে রাখলেই সে অমর হয়ে যাবে, কিন্তু সে জানত না পরীদের শক্তি অন্যায়ের কাছে দীর্ঘদিন বন্দী থাকে না। কিন্তু আমার সবচেয়ে বড় ভুল ছিল, আমি বন্দী অবস্থা থেকে বের হওয়ার জন্য ওই তান্ত্রিকের গোপন কালকুটের বই ছুঁয়ে ফেলেছিলাম। এর ফলে আমার মিষ্টি রূপের আড়ালে এক ভয়ঙ্কর ও দানবীয় রূপের জন্ম হয়। যখনই কেউ আমার সত্যরূপ জানার চেষ্টা করে বা আমাকে সাহায্য করতে আসে, সেই অভিশাপ আমাকে হিংস্র বানিয়ে ফেলে। আমি চাইলেও নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না।
সেই কারণে কাল রাতেও আমি তোমার সামনে ওই ভয়াল রূপ ধারণ করেছিলাম, যাতে তুমি ভয়ে পালিয়ে যাও আর আমার এই রাক্ষসী অভিশাপের শিকার না হও। আমি স্তম্ভিত হয়ে তার কথাগুলো শুনছিলাম। একটা পরীর পেছনে এত বড় করুণ ইতিহাস লুকিয়ে আছে তা আমি কল্পনাও করতে পারিনি। সিলভিয়া আবার বলল, কিন্তু ইমরান, এত বছর পর তুমিই প্রথম মানুষ যে আমার সেই ভয়ঙ্কর রূপ দেখেও পালিয়ে যাওনি, বরং আমার মায়াবী রূপের প্রতি বিশ্বাস রেখে আবার আমার কাছে ফিরে এসেছ। তোমার এই ভয়হীন মন আর নিঃস্বার্থ কৌতূহলই হয়তো আমার মুক্তির পথ দেখাতে পারে। আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, আমাকে বলো সিলভিয়া, আমি কিভাবে তোমাকে এই অভিশাপ আর রাজবাড়ির বন্দিদশা থেকে পুরোপুরি মুক্ত করতে পারি? কি করতে হবে আমাকে? সিলভিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই রাজবাড়ির নিচে এক গোপন অন্ধকার পাতাল ঘর আছে। সেখানেই আজও রাখা আছে সেই তান্ত্রিকের প্রাচীন রূপালী আয়না আর মন্ত্রপুত পুঁথি। স্বাধীনতা দিবসের ঠিক রাত 12টার মুহূর্তে, অর্থাৎ 15ই আগস্টের প্রথম প্রহরে, যদি কোনো পবিত্র ও সাহসী মনের মানুষ সেই রূপালী আয়নাটি ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে, তবেই ভেঙে যাবে তান্ত্রিকের 100 বছরের কাল জাদু। সে এক মুহূর্ত থামল, তারপর খুব গম্ভীর গলায় বলল, কিন্তু ইমরান, কাজটা মোটেও সহজ নয়। ওই পাতাল ঘরে প্রবেশ করা মানেই মৃত্যুর মুখে পা রাখা। সেখানে তান্ত্রিকের বসানো অনেক মায়াজাল আর কাল্পনিক ভয় তোমার পথ আটকে দাঁড়াবে। তুমি কি সত্যিই আমার জন্য এত বড় ঝুঁকি নিতে প্রস্তুত? আমি সিলভিয়ার চোখের দিকে তাকালাম। সেখানে ছিল দীর্ঘদিনের যন্ত্রণা আর মুক্তির এক আকুল আকুতি। আমি দৃঢ় গলায় জবাব দিলাম, হ্যাঁ সিলভিয়া, আমি প্রস্তুত। কাল রাত 12টার আগেই আমি সেই পাতাল ঘরে পৌঁছাব আর তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে ছাড়ব। সিলভিয়া আমার কথা শুনে এক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। তার চোখ দুটি ছলছল করে উঠল এক অদ্ভুত আলোয়। তাতে যেমন ছিল আশার আলো, তেমনই ছিল এক অচেনা আতঙ্ক। সে আস্তে করে বলল, ইমরান, তুমি হয়তো বুঝতে পারছো না তুমি কি করতে যাচ্ছ। পাতাল ঘরের পথটা এত সহজ নয়। ওই অন্ধকার ঘরে পা রাখা মাত্রই তান্ত্রিকের সৃষ্টি করা কাল্পনিক ছায়ামূর্তিগুলো তোমাকে ঘিরে ধরবে। তারা তোমার চোখের সামনে তোমার সবচেয়ে বড় ভয়গুলোকে তুলে ধরবে, তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যদি তোমার মনে একটুও ভয়ের অনিশ্চয়তা ঢোকে, তবে তুমিও ওই অন্ধকারের অংশ হয়ে যাবে। আমি তার দিকে আরও এক পা এগিয়ে গিয়ে শান্ত গলায় বললাম, আমার কোনো ভয় নেই সিলভিয়া, আমি শুধু তোমাকে ওই বন্দিদশা থেকে মুক্ত দেখতে চাই। কাল রাতই তো 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। এই দিনে পুরো দেশ স্বাধীনতা উদযাপন করে, আর আমি তোমাকে 1000 বছরের এই অভিশাপ থেকে স্বাধীন করব। সিলভিয়া আমার দৃঢ়তা দেখে আলতো করে একটু হাসল। তারপর বলল, তবে শোনো, পাতাল ঘরে ঢোকার জন্য তোমাকে ওই পুরনো নাটমন্দিরের উত্তর কোণের এক গোপন সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। সিঁড়ি বেয়ে নামলেই দেখতে পাবে তান্ত্রিকের বেদি। বেদির ওপরই রাখা আছে সেই জলজলে রূপালী আয়না। আয়নাটি ভাঙার জন্য তোমার সাধারণ শক্তি কাজ করবে না। সেখানে থাকা একটি নির্দিষ্ট তামার দণ্ড দিয়েই ওটাতে আঘাত করতে হবে। সে আকাশে উদয় হওয়া চাঁদের দিকে একবার তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। বাতাসে তার রূপালী চুলগুলো উড়ছিল। সে বলল, আমার সময় শেষ হয়ে আসছে ইমরান। ভোরের আলো ফুটলেই আমাকে আবার অতলে তলিয়ে যেতে হবে। কাল রাত 12টার আগে যেন তোমার ভুল না হয়। আমি তোমার অপেক্ষায় থাকব। কথাটা শেষ হতেই এক ঝলক মৃদু বাতাস বয়ে গেল, আর চোখের পলকে সিলভিয়া মিলিয়ে গেল বাতাসে। আমি একা দাঁড়িয়ে রইলাম রাজবাড়ির নির্জন প্রাঙ্গণে, মনে মনে কালকে শেষ যুদ্ধের প্রস্তুতি নিতে নিতে। পরদিন দিনটা যেন কাটতেই চাইছিল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল, তারপর ঘড়ির কাঁটা 12টার দিকে এগোতে লাগল। 14ই আগস্টের রাত শেষ হয়ে 15ই আগস্টের প্রথম প্রহর শুরু হতে আর মাত্র অল্প কিছুটা সময় বাকি। গ্রামের চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। আমি কোনো শব্দ না করে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে সোজা সেই নির্জন রাজবাড়ির দিকে রওনা হলাম। রাজবাড়িতে পৌঁছে আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। সিলভিয়ার কথা মতো দ্রুত পায়ে নাটমন্দিরের দিকে এগিয়ে গেলাম। ধুলো আর ঝিঁঝি পোকার ডাকের মাঝে উত্তর কোণে খুঁজে পেলাম সেই প্রাচীন গোপন সিঁড়িটা। পকেট থেকে টর্চ বের করে নিচে আলো ফেললাম।
নিচে নেমে গেছে স্যাঁতস্যাঁতে কালচে সিঁড়ির ধাপগুলো। আমি সাবধানে নিচে নামতে লাগলাম। পাতাল ঘরে পা রাখা মাত্রই এক অদ্ভুত ঠান্ডা আর ভারী বাতাস যেন আমাকে চেপে ধরল। চারপাশের দেয়ালে তান্ত্রিকের আঁকা প্রাচীন সব বিচিত্র চিহ্ন আঁকা রয়েছে, আর ঘরের মাঝখানে রাখা বেদির ওপর জ্বলজ্বল করে জ্বলছে সেই বিষাক্ত রূপালী আয়নাটি। হঠাৎ চারপাশের অন্ধকার থেকে ভেসে আসতে লাগলো অশুভ সব ফিসফিসানি শব্দ আর ছায়ামূর্তি। তারা আমার পথ আগলে দাঁড়িয়ে নানা ভয়ঙ্কর রূপ দেখাতে লাগল। আমার বুকের ভেতর ঢিপঢিপ করছিল, কিন্তু আমি সিলভিয়ার মায়াবী মুখটার কথা আর তাকে মুক্ত করার প্রতিশ্রুতির কথা মনে করলাম। নিজের ভয়কে পেছনে ফেলে আমি শক্ত হাতে বেদির পাশে থাকা ভারী তামার দণ্ডটি তুলে নিলাম। ছায়ামূর্তিগুলো বিকট শব্দে চিৎকার করে উঠল আমাকে আটকানোর জন্য। আমি আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে পুরো শক্তি দিয়ে তামার দণ্ডটা সোজা গিয়ে মারলাম সেই রূপালী আয়নার বুকে। ঝনঝন করে এক বিকট শব্দে আয়নাটি হাজারটা টুকরো হয়ে ভেঙে পড়ল। সাথে সাথে সেই অন্ধকারের ছায়ামূর্তিগুলো এক নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল। চারপাশের ভারী বাতাস হালকা হয়ে এলো, আর পুরো পাতাল ঘর এক অদ্ভুত উজ্জ্বল আলোয় ভরে গেল। আলোর ঝলকানি থামতেই আমি দ্রুত দৌড়ে ওপরের নাটমন্দিরে চলে এলাম। এসে দেখি সেই বিষাদময় পুরনো রাজবাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে সিলভিয়া। তবে এবার তার চেহারায় কোনো ভয় বা অভিশাপের ছাপ নেই, সেখান থেকে ঠিকরে বের হচ্ছে এক স্বর্গীয় রূপালী আলো। তার পেছনে ডানা দুটি পূর্ণ স্বাধীনতায় মেলে ধরেছে সে। সিলভিয়া আমার দিকে তাকিয়ে খুব মায়াবী একটা হাসি দিল। তার চোখে ছিল 100 বছরের বন্দিদশা থেকে মুক্তির পরম আনন্দ আর আমার প্রতি অসীম কৃতজ্ঞতা। সে বাতাসে ভেসে কিছুটা ওপরে উঠে এলো। তারপর নরম আর মিষ্টি সুরে বলল, ধন্যবাদ ইমরান, তোমার এই অসীম সাহস আর সত্য ভালোবাসাই আজ আমাকে মুক্ত করল। আজ 15ই আগস্ট, পুরো দেশের স্বাধীনতার সাথে সাথে তুমি আমাকেও এক অভিশপ্ত জীবন থেকে স্বাধীন করে দিলে। সিলভিয়া ওপর থেকে একটি সুন্দর আলোকময় ফুল আমার হাতে ফেলে দিল। তারপর বলল, আমি চললাম আমার আপন পরিদের জগতে। এই মায়াবী স্মৃতি আর তোমার অবদান আমি কোনোদিন ভুলব না। দেখতে দেখতে আলোয় চারপাশ ভরিয়ে দিয়ে সিলভিয়া আকাশের নীল দিগন্তে মিলিয়ে গেল। আজ গ্রামের বাতাসে কোনো কান্নার আওয়াজ নেই, আছে কেবল এক অলৌকিক শান্তির পরশ। আমি হাতের জাদুকরি ফুলটার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বাড়ির পথে রওনা হলাম, মনে চিরদিনের জন্য গেঁথে রইল এক স্বাধীনতা দিবসের অবিশ্বাস্য রূপকথা। বাড়ি ফেরার পথে ভোরের মিষ্টি আলো ফুটতে শুরু করল। 15ই আগস্টের এই নতুন সূর্য যেন এক অন্যরকম বার্তা নিয়ে এসেছে। পাখির কলকাকলিতে মুখরিত চারিদিক, আর বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে এক পরম শান্তির আনন্দ। বাড়ি ফিরে দেখি বাবা বারান্দায় বসে আছেন। আমাকে দেখে তিনি কিছুটা অবাক আর চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, কী রে ইমরান, এত সকালে বাইরে থেকে আসছিস? শরীর ঠিক আছে তো? আমি মুচকি হেসে বাবাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি একদম ঠিক আছি বাবা। আর এই গ্রামে আজ থেকে আর কখনো রাতের বেলা কারো কান্নার আওয়াজ শুনতে পাবে না। আজ স্বাধীনতা দিবসে এই গ্রামটাও এক অদৃশ্য ভয় থেকে মুক্ত হয়ে গেছে। বাবা আমার কথা পুরোপুরি বুঝতে না পারলেও আমার মুখে এমন নিশ্চিন্ত ও আনন্দের হাসি দেখে এক শান্ত নিঃশ্বাস ফেললেন। এরপর দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। আমি পড়াশোনা শেষ করে জীবনে অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু এখনও প্রতি বছর 15ই আগস্টের দিনটি এলেই আমি জানালার পাশে এসে দাঁড়াই, সেই রূপালী ফুলের দিকে তাকাই যা সিলভিয়া আমাকে উপহার হিসেবে দিয়ে গিয়েছিল। ফুলটা আজও এক বিন্দু শুকায়নি, ঠিক আগের মতোই আলো ছড়িয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকালে আমার মনে হয় মেঘের ওপার থেকে সিলভিয়াও হয়তো মিষ্টি হেসে স্বাধীন আকাশে তার ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। এভাবেই শেষ হলো এক ভয়ঙ্কর অভিশাপ, আর রেখে গেল এক অলৌকিক ও চিরদিনের জন্য অমলিন ভালোবাসার গল্প। আশা করি ইমরানের এই জাদুকরী ও রোমাঞ্চকর পরীর গল্পটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। 15ই আগস্টের স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে যেমন দেশ স্বাধীন হয়েছিল, তেমনি আমাদের গল্পের নায়ক ইমরানও তার সাহস আর ভালোবাসা দিয়ে সিলভিয়াকে 100 বছরের অভিশাপ ও
বন্দিদশা থেকে স্বাধীন করে তুলল। গল্পটা এখানেই শেষ হলেও এর মূল শিক্ষা হল সাহস, সহানুভূতি আর সত্যের শক্তি দিয়ে যে কোনো কঠিন বাধা ও অন্ধকারকে জয় করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আপনাদের জন্য নিয়ে এলাম একদম নতুন আর ভিন্ন এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের গল্প। এই গল্পের সাথে আগের গল্পের কোনো যোগাযোগ নেই। তো চলুন শুরু করা যাক সোনার হরিণ ও মায়াবী পাহাড়ের রহস্য। হিমালয়ের কোল ঘেঁষা এক ছোট্ট শান্ত গ্রাম নীলগিরি। সেই গ্রামেরই ছেলে আরিয়ান। আরিয়ান ছিল দারুণ সাহসী আর কৌতূহলী স্বভাবের। শহরের ইট কাঠের জঙ্গল ছেড়ে ছুটির দিনগুলোতে গ্রামের পাহাড় আর বনে জঙ্গলে ঘুরে বেড়ানোই ছিল তার সবচেয়ে বড় শখ। একদিন বিকেলবেলা আরিয়ান যখন একাই পাহাড়ের কোলঘেঁষা গভীর বনের কাছে হেঁটে বেড়াচ্ছিল, হঠাৎ এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ে। ঘন ঝোপঝাড়ের আড়াল থেকে সোনার মতো দুটি ছড়িয়ে বেরিয়ে এলো একটি অদ্ভুত সুন্দর হরিণ। হরিণটির গায়ের চামড়া যেন সূর্যের আলোতে সত্যি সত্যি খাঁটি সোনার মতো জ্বলজ্বল করছিল, আর তার শিং দুটো থেকে ঠিকরে বের হচ্ছিল এক মায়াবী নীল আলো। আরিয়ান চোখের ভুল মনে করে চোখ ডলে আবার তাকায়। না, সত্যি। হরিণটি শান্ত চোখে একবার আরিয়ানের দিকে তাকাল, তারপর আস্তে করে মায়াবী পাহাড়ের ভেতরের দিকে হাঁটতে শুরু করল। হরিণটির প্রতি অজানা এক আকর্ষণে আরিয়ানও তার পিছু পিছু হাঁটতে শুরু করে। রহস্যময় গুহা হরিণটিকে অনুসরণ করতে করতে আরিয়ান পাহাড়ের এমন এক জায়গায় চলে এলো যেখানে গ্রামের কেউ কখনো আসেনি। চারপাশটা যেন হুট করেই কুয়াশায় ঢেকে গেল। হরিণটি গিয়ে থামল এক বিশাল পাথুরে পাহাড়ের গুহার মুখে। আরিয়ান কাছে আসতেই হরিণটি এক পলক তাকিয়ে গুহার অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আরিয়ান ভয় না পেয়ে পকেট থেকে ছোট টর্চলাইটটা বের করে গুহার ভেতরে ঢুকল। গুহাটি ছিল বেশ দীর্ঘ ও ঠান্ডা। কিছু দূর হাঁটার পর হঠাৎ চারপাশ এক জাদুকরী আলোয় আলোকিত হয়ে উঠল। আরিয়ান অবাক হয়ে দেখল গুহার ভেতরে ঝুলছে শত শত চকচকে জাদুকরী স্ফটিক ক্রিস্টাল, আর সেই ঘরের ঠিক মাঝখানে এক বিশাল পাথরের বেদির ওপর বসে আছে সেই সোনার হরিণটি। তবে এবার আর সে একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে এক বয়স্ক পাহাড়ি বৃদ্ধ, যার পরনে প্রাচীন পোশাক আর হাতে একটি কাঠ খোদাই করা জাদুকরী লাঠি। প্রকৃতির রক্ষক বৃদ্ধ আরিয়ানকে দেখে মিষ্টি হেসে বললেন, ভয় পেও না আরিয়ান, আমি জানি তুমি অনেক সাহসী আর তোমার মনটা খুব পরিষ্কার, তাই আমার এই মায়াবী হরিণ স্বর্ণা তোমাকে এখানে নিয়ে এসেছে। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কে? আর এই হরিণটাই বা এমন আলো ছড়ায় কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এই পাহাড়ি বন আর প্রকৃতির শেষ রক্ষক, আর এই হরিণটি হল এই বনের প্রাণশক্তি। যদি কখনো মানুষের লোভ বা অন্যায়ের কারণে এই বন ধ্বংস হতে শুরু করে, তবে এই হরিণটির আলো ফুরিয়ে যাবে। ইদানিং কিছু খারাপ লোক অসৎ উদ্দেশ্যে এই গভীর বনে জঙ্গল কেটে ধ্বংস করতে চাইছে। তুমি যদি তোমার বুদ্ধি দিয়ে এই বনকে রক্ষা করতে পারো, তবেই এই প্রকৃতির রূপ ধরে থাকবে। আরিয়ান সঙ্গে সঙ্গে বলল, আমি কথা দিচ্ছি আমি আমার গ্রাম আর বনকে ধ্বংস হতে দেব না। নতুন এক মিশন বৃদ্ধ আরিয়ানকে একটি ছোট স্ফটিকের টুকরো উপহার দিলেন আর বললেন, যখনই বনে কোনো বিপদ আসবে এই স্ফটিকটি আলো ছড়াবে। আরিয়ান বুদ্ধিমত্তা দিয়ে পরদিনই গ্রামের মুরব্বী ও বনকর্মীদের নিয়ে সেই অসৎ চক্রের পরিকল্পনা ভেস্তে দেয় এবং পাহাড়ি বনকে এক বড় বিপদের হাত থেকে রক্ষা করে। সেদিন থেকে আরিয়ান হয়ে ওঠে নীলগিরি গ্রামের সবচেয়ে বড় বীর। আর মাঝে মাঝেই বিকেলবেলা দূর পাহাড়ের চূড়ায় সোনার হরিণটি দাঁড়িয়ে থেকে আরিয়ানকে শুভেচ্ছা জানিয়ে যায়। আশা করি এই নতুন গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এমনই আরও সুন্দর সুন্দর গল্প পেতে সাথে থাকুন।